This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জমে মানুষের টানাটানি এতদিন এই কথাটা আমরা শুনে এসেছি। এবার মনে হয় সাক্ষাৎ প্রত্যক্ষ করলেন গুটি কয়েক মানুষ। ঘটনাটি ঘটেছে মইপিঠে। দেখুন সেই হাড় হিম করা ছবি। একেবারে বাঘ সামনে আর বাঘের মুখের মধ্যে বনকর্মীর মাথা। হাড় হিম এই দৃশ্য। দীর্ঘক্ষণ বাঘে মানুষের লড়াই। সহকর্মীদের তৎপরতায় কোনো রকমে বাঘের মুখ থেকে ছাড়া পাওয়া বনকর্মী জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার রাতে মইপিঠে ছড়ায় বাঘের আতঙ্ক আর বাঘ ধরতে যান রায়দিঘি রেঞ্জের নলগোড়া বিট অফিসের কর্মীরা। এরপরে হঠাৎই বাঘের আক্রমণ। সোজা বনকর্মীর ঘাড়ে কামড়ে ধরে রয়্যাল বেঙ্গল টাইগার। এক্সক্লুসিভলি আপনারা এই ছবি দেখছেন, প্রথম এই ছবি দেখছেন আর+ নিউজে। হাড় হিম করা সেই দৃশ্য আপনারা দেখছেন মইপিঠে। বাঘের আতঙ্ক ছড়ায় এবং সেখানে ছুটে যান রায়দিঘির রেঞ্জের নলগোড়া বিট অফিসের কর্মীরা। তারপর সহসাই বাঘের এই আক্রমণ। একেবারে বাঘের হাঁয়ের মধ্যে এই বনকর্মীর মাথা। সহকর্মীদের তৎপরতায় কি করবেন তারা সেই সময় ভেবে উঠতে পারেনি। লাঠি সোটা নিয়েই তারা তাড়া করে এবং সেটা দেখেই বাঘ তাকে ছেড়ে দিয়ে ফের জঙ্গলে ঢুকে যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, যে ছবিটা দেখা যাচ্ছে সেই ছবিতে একেবারে হাড় হিম করা দৃশ্যই। জমে মানুষের টানাটানি আমরা শুনেছিলাম গল্প, কিন্তু সেটা ঠাকুমা দিদিবার মুখে একেবারে সাক্ষাৎ বাঘে মানুষের লড়াই, মানে জমে মানুষের লড়াই বলা যেতে পারে। কেমন আছেন ওই কর্মী? দেখো, এই গণেশ বলে যে বনকর্মী যাকে কিন্তু বাঘ যে কামড় দিয়েছে তার কিন্তু তার সংকটজনক অবস্থা। তাকে কিন্তু সাথে সাথে সেখান থেকে তার সহকর্মীরা বাঘের মুখ থেকে ছাড়িয়ে নিয়ে তাকে কিন্তু সেখান থেকে কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেই গ্রামীণ হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা করার পরে তার অবস্থার সংকটজনক হয়। তাকে কিন্তু কলকাতায় অলরেডি নিয়ে আসা হচ্ছে। অলরেডি কলকাতা থেকে আর হয়তো আর বেশিক্ষণ 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে কলকাতার হসপিটালে ঢুকে যাবে। কারণ সাথে সাথে তাকে নিয়ে কুলতলি থেকে অনেকক্ষণ আগে সেখান থেকে রওনা হয়েছে, যেহেতু তার আরো ভালো চিকিৎসার প্রয়োজন, যার কারণে তাকে কলকাতায় রেফার করেছে। কলকাতা SSKM হাসপাতালটাকে রেফার করা হয়েছে। তবে দেখো, আরো সমস্ত বনকর্মীরা সেখানে কিন্তু এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত রয়েছে এই ঘটনার পর থেকে, এবং বনকর্মীদের আরো বেশি নিরাপত্তা দিয়ে সেখানে কিন্তু সেই জাল ঘেরা হচ্ছে এবং ঘিরিয়ে সেখানে কিন্তু সেই বাঘটিকে ধরার চেষ্টা করা হবে। কারণ সেই বাঘের গায়ে কিন্তু বেশ কিছু লাঠিও পড়েছিল। সেই লাঠির ফলে কিন্তু তার সেই গণেশ বলে বনকর্মী যাকে কামড়ে ধরেছিল তাকে কিন্তু ছেড়েছে। তারপরেই অর্থাৎ সেই বাঘটিকে তারা ধরার চেষ্টা করবে, ধরে তাকে কিন্তু সুসজ্জা করে আবার কিন্তু জঙ্গলে ছাড়া হবে। সেই রকম একটা বনকর্মীরা সেই রকম একটা চিন্তা ভাবনা করেছে এবং সেইভাবে তাদের পরবর্তী প্রয়াস সেইভাবে শুরু করেছে। কবিতা, আমি একটা বিষয় তোমার কাছ থেকে জানবার চেষ্টা করবো। এটা তো গেল কেমন আছেন তিনি, সেই ব্যাপার তাকে ট্রিটমেন্ট হচ্ছে, তাকে নিয়ে আসা হচ্ছে, কিন্তু হঠাৎ করে কি এমন ঘটলো? এই যে বন দপ্তরের কর্মীদের ওপর অতর্কিত হামলা এই বাঘের, সেই সময় কি তারা সম্পূর্ণ সুরক্ষিত ছিলেন না? তুমি কি আমাদের সঙ্গে রয়েছো বিশ্বজিৎ? দেখো কবিতা, যেখানে বলছি বনকর্মীরা তারা কিন্তু যথেষ্ট তারা কিন্তু সেইভাবে না থাকলেও, যেহেতু দেখো পরপর এই 2 মাস ধরে যেভাবে জঙ্গলে বাঘ ঢুকেছে তারা কিন্তু সেইরকম ভাবে হাতে লাঠি নিয়ে গিয়েছিল। কিন্তু হাতে লাঠি সোটা যতই পড়ুক না কেন, কিন্তু সেখানে কিন্তু যথেষ্ট কিন্তু একেবারে কিন্তু একটা আতঙ্ক ছিল। সেই আতঙ্কের মধ্যে বনকর্মীরা তারা কিন্তু লাঠি নিয়ে রে করে তারা তেড়ে যাচ্ছিল। ঠিক সেই সময় একটি বনকর্মী একদম বাঘের মুখে পড়ে যায়। তবে একেবারে নিরাপত্তা সেভাবে নেই বললেই চলে। তবে বনকর্মীরা চেষ্টা করছে সেই নিরাপত্তা দিয়ে তাকে আরো বেশি নিরাপত্তা বাড়াবে, বনকর্মীদের আরো বেশি সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে বলে যেটা জানা গিয়েছে। তাদের হাতে তো ঘুমপাড়ানি বন্দুক থাকে, সেই ঘুমপাড়ানি বন্দুক কি ছিল না? লাঠি সোটা নিয়ে গিয়েছিল, অর্থাৎ ঢাল তরোয়ালহীন একটা বাহিনী।
দেখো ঘুমপাড়ানি বন্ধু একটা প্রসেসে যেটা করা হয়, প্রথমে জাল দিয়ে ঘেরা হয়, যখন বাঘটাকে খাঁচায় না পড়ে তখন তারা ঘুমপাড়ানি সেখানে বন্দুক মারা, তবে সেই চেষ্টাটাই করবে বলে যেটা জানা গিয়েছে। ঘুমপাড়ানি বন্দুক দিয়ে সেটা কিন্তু তাকে নিস্তেজ। আমি বিশ্বজিৎ তোমাকে একটুখানি থামাবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ওয়াইল্ড লাইফ স্পেশালিস্ট, ওয়াইল্ড অ্যানিম্যাল প্রোটেকশনের অন্যতম সদস্য শুভব্রত ঘোষ। শুভব্রত বাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। কোন একটি জায়গায় বাঘের আতঙ্ক দেখা দিল, তারপরে সেখানে বন দপ্তরের কর্মীরা সাধারণত প্রোটেকশন নিয়েই যান, কিন্তু এখানে ঘুমপাড়ানি বন্দুকও তাদের সঙ্গে ছিল না, স্রেফ লাঠি সোটা ছিল, যার ফলে আক্রমণের মুখে পড়ে এই বন দপ্তরের কর্মী এবং এই মুহূর্তে কিন্তু লড়াই করছেন তিনি মৃত্যুর সঙ্গে। নমস্কার, আমি এখানে একটুখানি প্রেক্ষাপটটা বলে দিই। সেটা হচ্ছে যে বাঘ মানুষের সংঘাত যেরকম কিছু কিছু জায়গায় মনে হয় বেড়েছে বা অনেক অহরহ হচ্ছে, বা যেরকম ঘটনা আমরা দেখছি হয়তো মনে হচ্ছে যে সব জায়গায় এই ঘটনার সংখ্যা বেড়ে চলেছে। তার আমি কয়েকটা পরত আপনাকে দিচ্ছি। আমি সেপ্টেম্বর মাসে গত বছর সুন্দরবনে ঝড়খালিতে ছিলাম এবং একদিকে নদী আর জাল দেওয়া জঙ্গল, আর একদিকে ঝড়খালির রেস্কিউ সেন্টার। তো একটি বাঘ তখন ওই নদী সাঁতরে এই ঝড়খালি রেস্কিউ সেন্টারের ওখানে চলে এসেছিল। তার রেস্কিউ সেন্টারে ঘুরতে ঘুরতে এই বনকর্মীদের সাথে সেই বাঘের পায়ের ছাপ দেখলাম ইত্যাদি। এবারে বক্তব্য হচ্ছে যে ঝড়খালিতে যে পরিমাণ আমি মানুষের বসবাস দেখলাম, মানুষের বসতি, দোকানপাট, মানে তাতে তো বাঘ মানুষের সংঘাত এরকম স্থানে অনিবার্য এবং অবধারিত। তো এখানে মানুষের ধরুন যত বসতি বাড়বে এবং যত মানুষ বাঘের কাছাকাছি আস্তানায় চলে যাবে, সেখানে সংঘাত বাধাটা অনিবার্য। দ্বিতীয় কথাটা যেটা আপনি বললেন যে বনকর্মীরা তারা প্রস্তুত সঠিকভাবে ছিল না, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা। কারণ দুটো জিনিস দেখতে হবে, যে আমরা যতই বলি যে বন্যপ্রাণী বাঁচাও, বন্যপ্রাণী ভালোবাসো, আমাদের এটা মনে রাখতে হবে কিন্তু মানুষের নিরাপত্তাও ততটাই জরুরি যতটা বন্যপ্রাণী বাঁচিয়ে রাখা। কারণ মানুষকে তো বেঁচে থাকতে হবে, মানুষও তো একটা প্রাণী। সেক্ষেত্রে যারা বনকর্মী তাদের সব রকম প্রোটোকল মেনে তাদের প্রস্তুত থাকতে হবে বলছি। যেরকম আপনি বললেন যে তাদের যদি ঘুমপাড়ানি বন্দুক বা যথেষ্ট নিরাপত্তা বা ধরুন আমরা যেগুলোকে বলি যে সঠিকভাবে আত্মরক্ষা করার কৌশল না থাকে, তাহলে তো এই ধরনের দুর্ঘটনা যেটা হয়েছে, যেটা খুব দুর্ভাগ্যজনক, এই ধরনের দুর্ঘটনা হতে বাধ্য। এবং এই দুর্ঘটনাগুলো মানে এই ভদ্রলোক বেঁচে গেছেন, এখানে তো মারা যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। সুতরাং বনকর্মীদের তাদের খুব সাবধান থাকতে হবে এবং প্রোটোকল মেনে তৈরি থাকতে হবে যে একটা এরকম পরিস্থিতি যেখানে অনেক অনিশ্চয়তা, কিন্তু তার জন্য আমাকে আগে থেকে সেই জিনিসগুলো ভেবে নিয়েই আমাকে অনুশীলন করে প্রস্তুত থাকতে হবে যে এই পরিস্থিতিতে আমি এইভাবে সামলাবো। পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না, আমি সেটা মানছি, কিন্তু তার জন্য যে নির্দিষ্ট নিরাপত্তা পদক্ষেপ সেগুলো নিয়ে গভীরভাবে বনকর্মীদের ভাবা উচিত এবং বন দপ্তরের যারা অধিকর্তা আছেন তাদের এই বিষয় নিয়ে বিস্তীর্ণভাবে এবং বিস্তৃতভাবে চিন্তা ভাবনা এবং আলোচনা করার প্রয়োজন আছে বলেই আমি মনে করি। শুভব্রত বাবু, একটা বিষয় আপনি যেটা বললেন যে আপনি স্বচক্ষে দেখছেন এই ঝড়খালির বিস্তীর্ণ এলাকায় সেখানে মানুষের বসতি বাড়ছে, সেই জায়গাটায় কিন্তু এটা থাকার কথা না। এটা যত বাড়বে তত কিন্তু এই বাঘের সঙ্গে মানুষের সংঘাত হতেই থাকবে। এখন বিষয় হলো, এটা তো আজ থেকে 10 বছর আগেও ছিল না। এই বছরে আমরা যদি দেখি পার্টিকুলার এই 2024-25 মরশুমে, তাহলে কিন্তু পরপর প্রায় প্রত্যেক সপ্তাহে বাঘের আতঙ্ক তাড়া করেছে মইপিট সংলগ্ন এলাকায়। এবং একই সঙ্গে আমরা যদি বলি জিনাত, ভিন রাজ্যের একটি বাঘ, সে কিন্তু বেশ কয়েকটি রাজ্য পেরিয়ে এখানে চলে এলো। কখনো আমরা ঝাড়খণ্ড থেকে চলে আসতে দেখছি বাঘকে, পুরুলিয়ায়, বাঁকুড়া, এই সমস্ত জায়গায়ও বাঘের আতঙ্ক। এটার পেছনেও কি কারণ সেই সমস্ত জায়গায় জনবসতি?
আচ্ছা, এখানে আমি একটু বলে নিই যে দেখুন, উড়িষ্যার থেকে যে বাঘটি এসেছিল সেখানে আমি এটা আগেও বলেছি অন্যত্র, সেটা হচ্ছে যে বাঘের তার জঙ্গল থেকে বেরিয়ে আসার অনেক কারণ থাকে। সেটা হচ্ছে সে তার নিজের জায়গা থেকে বেরিয়ে যায়, অন্য প্রাণীর সাথে বা অন্য বাঘের সংঘাত থাকে, এবং মানুষের সাথে সংঘাত হওয়া সেটা একটা কারণ। কিন্তু এরকমও হয় যে আমি অন্য জায়গা থেকে বাঘ এনে বাঘের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি, যেরকম উড়িষ্যায় এরকম একটা পরিকল্পনা আছে বা চলছে। সেখানে বাঘের সংখ্যা বেড়ে গেলে সে তার জঙ্গলের থেকে বেরিয়ে যেতে চাইতেই পারে, সেরকম একটা ব্যাপার হয়। সেই জন্য এরকম সে তার নিজের একটা খুব বিস্তৃত এলাকায় যেখানে সে হাঁটাচলা করে বা শিকার করে, সেখানে সে তার নিজের একটা গণ্ডির বাইরে সে বেরিয়ে যাবে, সেভাবেই শিমলিপালের ঘটনাটা হয়েছে বলে মনে হয়। সুন্দরবনেও যে এই জিনিস হচ্ছে না তা নয়, কিন্তু আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, সেটা হচ্ছে যে এই বসতি হয়তো 10 বছর 15 বছর আগে এরকম বিস্তীর্ণ ছিল না। সেখানে স্বাভাবিকভাবে একটা বাঘ, যেখানে বাঘ তো আগেও বেরিয়েছে, সুন্দরবন থেকে বেরিয়েছে, অন্যান্য জায়গা থেকেও বেরিয়েছে, কারণ সে তো একটা বন্যপ্রাণী, তাকে তো কেউ বলে দেয়নি যে এটা তোমার জায়গা, তুমি এর বাইরে বেরোবে না। এগুলো তো মানুষের সৃষ্টি, সংঘাত হবে কোনো না কোনো সময় কোনোভাবে হবে। কিন্তু এই যে বললেন আপনি এই গুরুত্বপূর্ণ কথাটা, যে এত লোক যেখানে মানে দোকান পাট মানে সব কিছু দেখলাম, মানে সে ঠান্ডা পানীয়র দোকান থেকে মধুর দোকান থেকে আরম্ভ করে সবকিছু, সেখানে যদি বাঘটা চলে আসে, এখন তো জাল দেওয়া, আগে তো জাল দেওয়া ছিল না, সে যদি নদী পেরিয়ে চলে আসে সেখানে তো সংঘাত হতে বাধ্য। সুতরাং মানুষের বসতি বন সংলগ্ন এলাকায়, বিশেষত সুন্দরবনের মতো জায়গায় যেখানে বাঘে মানুষে এরকম সংঘাত বা বাঘে মানুষে এরকম টানাটানি বহু বছর ধরে চলছে, সেখানে তো আমাদের ভাবতেই হবে যে সেখানে মানুষের বসতি আমরা কতটা বাড়াতে দিতে পারি বা কতখানি মানুষের বসতির আমরা সম্প্রসারণ আমরা হতে দিতে পারি। কারণ সেভাবে দেখতে গেলে তো বাঘ মানুষের সংঘাত এরকম বাড়তেই থাকবে। সুব্রত, আর একটা বিষয়, গণনাতে দেখা যাচ্ছে দিনকে দিন রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা কমছে। এই দিকে দাঁড়িয়ে আমাদের এটাও ভাবতে হবে, আমাদের গোটা দেশ এবং আমাদের এই রাজ্যেও মাথা পিছু জমির পরিমাণ কম, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে কষ্ট করেও কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে ওদের জায়গায়, অর্থাৎ কোর এরিয়ায়, যাতে আমরা কম যাই, যাতে তাদের সেই সংখ্যাটা দিনকে দিন আরও বাড়ে। এই চিন্তা ভাবনার জন্য প্রয়োজন কিন্তু সরকারের সদিচ্ছা, স্পেসিফিক্যালি বলতে গেলে দুই সরকার, কেন্দ্র এবং রাজ্য। সেই সদিচ্ছা কি দেখা দিচ্ছে বা আপনারা এটা নিয়ে রিসার্চ করছেন, দেখতে পাচ্ছেন? দেখুন, এটা একটা খুবই মানে গুরুত্বপূর্ণ এবং এটা একটা খুবই বড় প্রশ্ন যে সরকারের সদিচ্ছা, কিছু জায়গায় বাঘের সংখ্যা বেড়েছে, কিছু জায়গায় কমেছে। কিন্তু আপনি যেটা বললেন যে যেখানে বাঘের আভ্যন্তরীণ জায়গা, যেখানে এসে থাকে জঙ্গলের ভিতরে, যেখানে মানুষের যাওয়া উচিত নয়, সেখানে যদি সরকারি তরফে, ধরুন আমরা অনেক জায়গাতেই দেখি, এটা বলতে খারাপ শোনালেও এটা তো সত্য যে বেআইনি ভাবে মানুষ আসেন, যে কোনো কারণে আসেন, তারা দোকানপাট করেন, তারা জীবিকা নির্বাহের জন্য কিছু কাজ করেন। কিন্তু সেই জিনিস যদি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যদি আটকাতে না পারে, আপনি ভেবে দেখুন, সেটা হচ্ছে যে একটা জঙ্গল, সেখানে বাঘ বেরিয়ে আসতেই পারে, মানে এবং আসেও এবং আসবেও। সেখানে যদি আমি তার আস্তানাটাতে, আমি যদি তার দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিই, আমি যদি আপনার বাড়ির ভিতরে ঢুকে যাই, নিয়ে আপনাকে উত্ত্যক্ত করি, তাহলে আপনি তো একটা সময় প্রতিরোধ করবেনই। সেরকমই তো হচ্ছে বাঘের ক্ষেত্রেও তাই। আমি যদি তার আস্তানার ভিতরে চলে যাই বা তাকে সবসময় উত্ত্যক্ত করি, এবং আমার যদি সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যদি আইনগতভাবে এবং প্রশাসনিকভাবে যদি পদক্ষেপ না নিতে পারে, যে এই ধরনের অনুপ্রবেশ বা এই মানুষের বসবাসের সম্প্রসারণ যদি আমরা কোনোভাবে, কোনো না কোনোভাবে যদি কিছুটা না হলেও সেটাকে সীমিত না করে দিতে পারি, তাহলে তো এটার কোনো শেষ নেই। মানে এই সংঘাত মানে অশেষ, এই সংঘাত চলতেই থাকবে। একদমই তাই।
অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম শুভব্রত ঘোষ, বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ শুভব্রত ঘোষের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, আমি তোমার থেকে জানতে চাইবো, তুমি নিশ্চয়ই শুনলে শুভব্রত বাবু যেটা বলছেন, দিনকে দিন সেখানে কিন্তু যেখানে যাওয়ার কথা নয় মানুষের সেখানে চলে যাচ্ছে, জনবসতি সেখানে দিনকে দিন বাড়ছে। খুব স্বভাবতই এই যে ছবি আমরা তুলে ধরছি, এইরকম ছবি আগামী দিনে আরও বেশি করে তুলে ধরতে হবে বা আরও বেশি করে এই ছবিটা মানুষের সামনে আসবে। অর্থাৎ সে যেহেতু একটা বন্য প্রাণী, সে তো আর বোঝে না কার কোনটা এরিয়া, সে কিন্তু এই এরিয়াতে চলেই আসছে এবং সেখানে মানুষের জনবসতি বাড়ছে, এটা বাড়বেই। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমি যেটা প্রশ্ন করব এই সংক্রান্ত বিষয়, বাঘটি কি শেষ পর্যন্ত ধরা পড়েছে? দেখো, এখনো পর্যন্ত বাঘটিকে ধরা যায়নি, তবে তার ধরার চেষ্টা করা হচ্ছে। যেহেতু সেই বাঘটিকে যখন বনকর্মী যাকে কামড়ে ধরেছিল তাকে কিন্তু ছাড়াবার চেষ্টা করে, অন্য বনকর্মীরা এসে তাকে লাঠি সোটা দিয়ে তাকে বাঘের গায়ে তা মারলেই তবে কিন্তু সেই বাঘটি কিন্তু বাধ্য হয়ে তিনি ভয়ে ভীতু হয়ে সেই তাকে ছাড়ে। অর্থাৎ তাকে অন্য বনকর্মীকে ছাড়ার জন্যই বাঘের গায়ে বেশ কয়েকটি লাঠি পড়েছে। তার জন্য বন দপ্তরের যেটা আধিকারিক যেটা জানাবে, তাকে ধরার চেষ্টা করা হবে। তাকে ঘুম পাড়ানি গুলি দিয়ে বা তাকে খাঁচা দিয়ে খাঁচাবন্দি করার চেষ্টা করা হচ্ছে। তাকে হলে তারপরে সেই বাঘটিকে তারা কোথায় তার কি আহত কি কোথায় কি সমস্যা রয়েছে সেটা কিন্তু ডাক্তার পরীক্ষা করে তারপরে সেই বাঘটিকে ছাড়া, সেই রকম একটা তারা চিন্তা ভাবনা করে সেই বাঘটিকে ধরার জন্য তারা পুরো জাল গুটিয়ে ছোট করে আনা হচ্ছে। সেখানে খাঁচা পাতা হচ্ছে, পাশাপাশি সেখানে যে ঘুম পাড়েনি বন্দুকও সেখানে রেডি করা হয়েছে। পাশাপাশি দেখো, এই যে বনকর্মীকে যে আহত করেছে তার কিন্তু সংকটজনক অবস্থা। আরেকবার বলি, সেই বনকর্মী কিন্তু অলরেডি কলকাতার পথে, কলকাতা হসপিটালে এসেছেন। আর কিছুক্ষণের মধ্যে সেখানে তিনি কিন্তু যাবে। তার যেহেতু তার শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক, তাকে কিন্তু সেখানে ভালো চিকিৎসার প্রয়োজন আছে, ওইটা জানা গেছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। কি হয়েছিল? বসেছিল তো আপনি কোথায় উঠেছিলেন? আমি তো গাছের উঠছিলাম, তারপরে কি হলো বন দপ্তরের লোকের সঙ্গে? তারপর আমার নেমে এলাম। হ্যাঁ, বন দপ্তরের লোকের কি হয়েছে? হ্যাঁ, ইয়ে হয়েছে, এখন তার ইনজোর করেছে, কামড়েছে। কামড়েছে? হ্যাঁ। কি করছিল বন দপ্তরের লোক? হ্যাঁ, লাঠি দিয়ে পিট দিয়ে যাচ্ছিল। তাড়াতাড়ি যাচ্ছিল? হ্যাঁ, সেই সময় সেই সময় ওকে ছুটি গিয়ে কামড়েছে। যে ভদ্রলোকে এইমাত্র ক্যামেরার সামনে মুখ খুলতে দেখলেন, তিনি কিন্তু ওই গাছের ওপর টঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন তিনি চড়ে বসে আছেন। তিনিও কিন্তু বাঘের আতঙ্কে একদম ঘটনাস্থলেই তিনি ছিলেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে, মই পিঠে এ হাড় হিম করা এই দৃশ্য। বাঘের আতঙ্ক ছড়ায় এবং বাঘ ধরতে যান রায়দিঘি রেঞ্জের নলগোড়ার বিট অফিসের কর্মীরা এবং হঠাৎই সেখানে বাঘের আক্রমণ। সোজা বনকর্মীর ঘাড়ে কামড়ে ধরে এই রয়্যাল বেঙ্গল টাইগার এবং তারপরে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে SSKM-এ। Hey!